বা আসলে কি এই সবার শোষণ প্রক্রিয়াটা কঠিন? কি বলেছি, 3টা ডিজিট মনে রাখবো। ডিজিটগুলো হচ্ছে 8, 6 আর 24। 8, 6 আর 24। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আশা করি তোমরা আমার জীবনী শক্তি অধ্যায়ের পরিচিতি পর্ব যে ক্লাসটা ছিল সেটা একটু হলেও দেখেছো, আর আশা করি দেখে কিছু না কিছু বুঝতে পেরেছো। আর আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সবার শোষণ প্রক্রিয়া, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তো আজকে আমরা ওই সবার শোষণ প্রক্রিয়াটা দেখব, মেইনলি সবার শোষণ প্রক্রিয়াটা দেখব। দেখো, শ্বসন কাকে বলে? শ্বসন হচ্ছে খাদ্য থেকে শক্তি তৈরির প্রক্রিয়া। আমরা কি মনে রাখবো? খাদ্য থেকে শক্তি তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। এই শ্বসন দুই ধরনের, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। তাহলে শ্বসন কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সবাত শোষণ, একটা অবাত শোষণ। সবাত শোষণের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে এই প্রক্রিয়াটা হওয়ার জন্য অবশ্যই অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। অক্সিজেনের উপস্থিতি থাকবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সর্বোচ্চ পরিমাণ শক্তি 38 এটিপি শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে? তো সবার শোষণের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস কি কি বিষয় মাথায় রাখতে হবে? একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি থাকবে, আর একটা হচ্ছে 38 এটিপি অর্থাৎ সর্বোচ্চ পরিমাণের শক্তি তৈরি করবে। আর অবাত শোষণের ক্ষেত্রে এই অক্সিজেনের উপস্থিতিটা থাকবে না বা অক্সিজেনের উপস্থিতি লাগবে না, আর সামান্য পরিমাণ শক্তি তৈরি করবে, সেটা হচ্ছে 2 এটিপি শক্তি। আজকে আমরা মূলত এই সবাত শোষণ নিয়ে কথা বলবো, কিভাবে এই 38 এটিপি শক্তি তৈরি হলো, এই প্রক্রিয়াটা আমরা পুরোটা ধাপে ধাপে দেখব। এরপর দেখো যে সবাত শোষণ। সবাত শোষণ কাকে বলে? আমাদের ক নম্বরের জন্য কোশ্চেন আসে যে সবাত শোষণ কাকে বলে বা সবাত শোষণ বলতে তুমি কি বুঝো? তো তখন তোমার আসলে প্রক্রিয়া দেওয়ার দরকার নাই, তখন তুমি কি করবা, আমাদের সবাত শোষণের একটা বিক্রিয়া আছে। বিক্রিয়াটা হচ্ছে, আমরা যেহেতু জেনেছি যে খাদ্যকে ভেঙে শক্তি উৎপন্ন তৈরির প্রক্রিয়ায় হচ্ছে শ্বসন, তাহলে সবাত শোষণের এরকম কিছু একটা হবে। সবাত শোষণের ক্ষেত্রে হয় কি, এটা গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্যটাকে ভেঙে কিছু জিনিস তৈরি করে আর সাথে 38 এটিপি তৈরি করে। তো আমরা এই বিক্রিয়াটা একটু দেখে ফেলি। মেইনলি গ্লুকোজটাকে ভাঙবে, শর্করা বা গ্লুকোজটাকে ভাঙবে। C6H12O6, C6H12O6 এটা 6 অণু অক্সিজেনের সাথে বিভিন্ন এনজাইমের প্রভাবে বিক্রিয়া করবে। এনজাইমের প্রভাবে বিক্রিয়া করবে। আমরা কি বলেছিলাম আগের স্লাইডে, যে অবশ্যই অক্সিজেনের উপস্থিতি থাকবে, এই যে 6 অণু অক্সিজেনের উপস্থিতি। ঠিক আছে? তাহলে গ্লুকোজ 6 অণু অক্সিজেনের উপস্থিতিতে, গ্লুকোজের সাথে 6 অণু অক্সিজেন বিভিন্ন এনজাইমের প্রভাবে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি আর শক্তি তৈরি করবে। আর শক্তিটার পরিমাণ হচ্ছে 38 এটিপি। শক্তিটার পরিমাণ হচ্ছে 38 এটিপি। এটিপি কি? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে 3টা ফসফেট থাকবে এর মধ্যে। গত ক্লাসে আমরা দেখেছিলাম 38 এটিপি, বা এটাকে আরেকভাবে বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। এটাও আমরা একটু মনে রাখবো। তাহলে আমাদের কোশ্চেনে যদি আসে যে সবাত শোষণ কাকে বলে, তোমরা লিখতে পারবা? আশা করি লিখতে পারবা। কেন লিখতে পারবে? এই যে বিক্রিয়াটা মনে রাখবা। বিক্রিয়াটা মনে রেখে তোমরা সংজ্ঞাটা কিভাবে লিখবা, যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিভিন্ন এনজাইমের প্রভাবে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি আর 6 অণু পানি আর শক্তি তৈরি করে, বিপুল পরিমাণে শক্তি তৈরি করে, সেই প্রক্রিয়াকে সবাত শোষণ বলে। কি বলেছি আবার একটু রিপিট করি, যে প্রক্রিয়ায় গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিভিন্ন এনজাইমের প্রভাবে বিক্রিয়া করে
6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি এবং বিপুল পরিমাণের শক্তি তৈরি করে, সেই প্রক্রিয়াটিকে সবাত শোষণ বলে। অবশ্যই আমাদের অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, এই কথাটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? দেখো যে আমার এখানে বিক্রিয়াটা সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে, এই সংজ্ঞাটা একটু সবাই পড়ে নেওয়ার চেষ্টা করবা। এবার আমরা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিসে যাব, যেটা নিয়ে আসলে তোমাদের অনেক ভীতি, যে এটা এত বড় প্রক্রিয়া কেন, এত বড় পরীক্ষাতে আসবে কিনা, অনেক কোশ্চেন থাকে তোমাদের মনে। আজকে আমরা দেখি যে চলো আসলেই কি বিক্রিয়াটা কঠিন, বা আসলেই কি এই সবাত শোষণ প্রক্রিয়াটা কঠিন, নাকি আমরা সহজভাবেও পড়তে পারি। ঠিক আছে, আমরা এই সবাত শোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে 3টা ডিজিট মনে রাখবো। কি বলেছি? 3টা ডিজিট মনে রাখবো। ডিজিটগুলো হচ্ছে 8, 6 আর 24। 8, 6 আর 24 মনে থাকবে? এখন এইগুলো কেন মনে রাখবো চলো একটু দেখে ফেলি। আমাদের মনে রাখতে হবে সবাত শোষণ 4টি ধাপে সম্পন্ন হয়। কয়টি ধাপে? 4টি ধাপে সম্পন্ন হয়। আমরা ওই সবাত শোষণ প্রক্রিয়াতে যেখানে 3টি ধাপ দেখতে পারবো। 4টি ধাপ কি কি? গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্যাপস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্র নিয়ে খুব একটা কথা এখানে আজকে বলবো না। আমি প্রথম যে 3টা ধাপ গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি আর হচ্ছে ক্যাপস চক্র, এই 3টা প্রক্রিয়ায় তোমাদের দেখাবো। দেখো প্রথমে কি হবে? সবাত শোষণ প্রক্রিয়া যেহেতু শর্করা বা গ্লুকোজকে ভাঙবে, তাহলে আমরা শর্করা বা গ্লুকোজটা একটু লিখে ফেলি। C6H12O6, C6H12O6। এই যে গ্লুকোজটা, এইটা 2 এটিপি শক্তির প্রয়োগে বা প্রভাবে ভাঙবে। কি বলেছি? 2 এটিপি শক্তির প্রভাবে ভাঙবে। আমরা একটু -2 এটিপি দিয়ে এটা মনে রাখি। ভেঙে এটা তৈরি করবে আমাদের 2 এটিপি শক্তি খরচ করবে। ভাঙবে মানে 2 এটিপি শক্তি খরচ করবে। খরচ করে তৈরি করবে হচ্ছে তোমার, আমরা সবসময় চেষ্টা করব এই প্রক্রিয়াটা লেখার ক্ষেত্রে যে কোনো একটা সাইড ফলো করতে। যে কোনো একটা সাইড ফলো করে আমরা অন্য সাইড এমনিই লিখতে পারবো। একটা সাইড তাহলে আমরা ফলো করি। এদিকে আমাদের তৈরি হবে পাইরুভিক অ্যাসিড C3H4O3, C3H4O3, যেটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। আর এখানে তৈরি হবে আমাদের 4 এটিপি শক্তি, 4 এটিপি শক্তি, আর হচ্ছে তোমার 4 এটিপি 2 অণু NADH2, 2 অণু NADH2। এই জিনিসটা একটু আলাদা করে মনে রাখবা, আর এই জিনিসগুলো সেম লিখবা। তাহলে এদিকে যেহেতু আমরা পাইরুভিক অ্যাসিড পেয়েছি, তাহলে এদিকেও পাইরুভিক অ্যাসিড হবে C3H4O3, পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে আমরা কি কি পেলাম? এই যে এতটুকু জায়গা লিখলাম, এতটুকু জিনিস লিখলাম, এইটুকু পর্যন্ত ধাপটা পড়েছে হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপে বা সবাত শোষণের প্রথম ধাপে। তাহলে এই ধাপটার নাম কি? এই ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে ধাপ 1 দিয়ে আমরা মনে রাখবো। ধাপ 1। আর আচ্ছা, যেহেতু ইংরেজি সবকিছু আমরা লিখতেছি, তাহলে ইংরেজিতেই লিখি ধাপ 1। আর এটা সংঘটিত হবে সাইটোপ্লাজমে। কোথায় সংঘটিত হবে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। এতটুকু মনে রাখো যে
প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। সংঘটিত হবে কোথায়? সংঘটিত হবে সাইটোপ্লাজমে। ঠিক আছে? এরপর এই যে পাইরুভিক অ্যাসিডটা ভাঙবে। পাইরুভিক অ্যাসিডটা ভাঙবে, ভেঙে তোমার তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এক অণু এদিকে, আর হচ্ছে তৈরি করবে NADH2। NADH2 ফুল মিনিং কি ছিল? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর তৈরি করবে এসিটাইল কোএনজাইম। এসিটাইল কোএনজাইম। তাহলে সেম জিনিসটা এদিকেও হবে, কার্বন ডাইঅক্সাইড NADH2 আর হচ্ছে তৈরি করবে এসিটাইল কোএনজাইম। এই হচ্ছে আরেকটা ধাপ। এই পাইরুভিক অ্যাসিড থেকে এতটুকু চলে গেল গ্লাইকোলাইসিসে। এরপর যতটুকু এই অংশটুকু হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ, দ্বিতীয় ধাপ, সবার শোষণে দ্বিতীয় ধাপ, যেটার নাম হচ্ছে এসিটাইল কোএনজাইম সৃষ্টি। এসিটাইল কোএনজাইম সৃষ্টি, এটা হচ্ছে সবার শোষণের 2 নাম্বার ধাপ। ধাপ 2। এটা সংগঠিত হবে কোথায়? এটা সংগঠিত হবে মাইটোকন্ড্রিয়াতে। আমরা হচ্ছে আগে থেকেই জেনে আসছি যে এই যে এসিটাইল কোয়ের সৃষ্টি ধাপটা, এটা সংঘটিত হবে সাইটোপ্লাজমে। কিন্তু তোমাদের এই বইয়ে, বর্তমান যে বইটা, সংস্করণকৃত যে বইটা, সেই বইতে তোমার সংস্করণ করা হয়েছে যে এটা মাইটোকন্ড্রিয়াতে হবে। আর ওখানে স্পষ্ট লিখে দেওয়া আছে যে আগে ধারণা করা হতো বা আগে আমরা জেনে এসেছি যে এই ধাপটা সংঘটিত হতো সাইটোপ্লাজমে, কিন্তু না, এই ধাপ 2টাও কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়াতে। সংঘটিত কোথায় হবে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তাহলে এটা 2 নাম্বার ধাপ চলে গেল। এবার 3 নাম্বার ধাপ আমরা একটু লিখে ফেলি। সবচেয়ে বড় ধাপ যেটা, 3 নাম্বার ধাপ সবচেয়ে বড় ধাপ, যে ধাপে সর্বোচ্চ পরিমাণ শক্তি তৈরি হয়। দেখো 3 নাম্বার ধাপে কি হবে? এসিটাইল কোএনজাইমটা ভেঙে এটা আমাদের তৈরি করবে কি তৈরি করবে? মনে রাখতে হবে, এখানে তৈরি করবে 3 অণু NADH2, FADH2 আর হচ্ছে GTP এক অণু, আর তৈরি করবে সাথে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এইদিকেও সেম জিনিসগুলো হবে, তাই না? এদিকেও সেম জিনিসগুলো হবে। তাহলে কি হবে? 3 অণু NADH2, TH2, FADH2 আর হচ্ছে GTP। আচ্ছা, আমি যে এই জিনিসগুলো লিখলাম FADH2, GTP, এগুলো ফুল মিনিং কি তোমরা জানো? মনে হয় না জানো, কারণ আমি গত ক্লাসে বলিনি। FADH2 এটা ফুল মিনিং হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড।
আর হচ্ছে জিটিপির ফুল মিনিংটা একটু জেনে রাখি। জিটিপির ফুল মিনিং হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। গুয়ানোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। FADH2 ফুল মিনিং হচ্ছে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। জিটিপির ফুল মিনিং হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। এটা একটু মনে রাখবো আমরা। দেখো তাহলে এই চলে গেল আমাদের 3 নাম্বার ধাপ, যেটার নাম হচ্ছে ক্রেবস চক্র। যেটার নাম হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র এটা ধাপ 3। এটা হচ্ছে ধাপ 3। সংঘটিত হবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা ধাপ পুরোটা দেখে ফেললাম সবার শ্বসন প্রক্রিয়ায়, তাহলে তোমরা বলতে পারো যে আচ্ছা এই 8, 6 আর 24 এই জিনিসগুলোর কাজ কি, বা এই ডিজিটগুলো কেনই বা মনে রাখবো। এখন দেখি চলো যে কেন মনে রাখবো। আমাদের গ্লাইকোলাইসিস ধাপ যেটা, সেটা একটু হিসাব করি আমরা। 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা যদি শক্তির হিসাব করি তাহলে কি হবে? দেখো আমরা কি জানি, আমাদের একটু এই জিনিসগুলো জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা NADH2 থেকে H2 থেকে পাবো আমরা 3 ATP পরিমাণ শক্তি। FADH2 থেকে পাবো 2 ATP শক্তি। আর জিটিপি থেকে পাবো 1 ATP। জিটিপি থেকে পাবো 1 ATP। এই জিনিসগুলো একটু প্লিজ মনে রাখবো, না মনে রাখলে এই প্রক্রিয়াটা আমরা পারবো না, সবার শ্বসন প্রক্রিয়াটা পারবো না। NADH2 থেকে পাবো 3 ATP, FADH2 থেকে পাবো 2 ATP, আর হচ্ছে জিটিপি থেকে পাবো 1 ATP। তাহলে এখানে চলো আমরা একটু হিসাব করি। হিসাবটা কেমন হবে? গ্লুকোজটা ভাঙলো, ভেঙে কি তৈরি করলো? এখানে কত পরিমাণ শক্তি তৈরি করা হয়েছে বলো তো? কত পরিমাণ শক্তি হয়েছে, শক্তি উৎপন্ন হয়েছে? 4 ATP। তাহলে 2 অণু NADH2 থাকলে, তাহলে 1 অণু NADH2 থেকে যেহেতু আমরা 3 ATP পাবো, তাহলে এখানে যেহেতু 2টা আছে তাহলে 3 দুগুণে 6টা, 6 ATP আর হচ্ছে 4 ATP। তাহলে কয় ATP হয়ে যায়? 10 ATP। তাহলে কি 10 ATP হবে? 10 ATP হবে না। এই যে আমরা 8 লিখছিলাম, এই 8 ATP হবে। কারণ কি? আমাদের শুরুতে 2 ATP শক্তি খরচ হয়ে গেছিল, মনে আছে? 2 ATP শক্তি খরচ করে আমরা গ্লুকোজটাকে ভেঙেছিলাম। এই জন্য আমাদের আলটিমেটলি শক্তি থাকলো কয় ATP এই ধাপটাতে? শক্তি পেলাম হচ্ছে আমরা 8 ATP। শক্তি পেলাম 8 ATP। এই সেই 8। তারপর এই 2 নাম্বার ধাপে এসিটাইল কোএ সৃষ্টি ধাপে দেখো কার্বন ডাই অক্সাইড 2 অণু তৈরি হবে। কি কি তৈরি হবে? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, আর এদিকে 1 অণু NADH2, এদিকে 1 অণু NADH2। তাহলে 2 অণু, 2 3 দুগুণে 6। তাহলে আমরা পেলাম 6 ATP। তাহলে আমরা পেলাম 6 ATP। এই সেই 6 সংখ্যাটা। এরপর 24 ATP এসিটাইল কো এনজাইম সৃষ্টি, এই ধাপে পাবো আমরা 24 ATP। 24 ATP কিভাবে? আমরা এক সাইড হিসাব করব। আমরা এই সাইডটা একটু হিসাব করব। এই সাইডে 3 3 9 9 ATP। তারপর FADH2 থেকে 2 ATP, 9 10 11 11 ATP। আর জিটিপি থেকে পাবো আমরা 1 ATP। তাহলে হলো 12। 12কে 2 দিয়ে গুণ করে দিব। 12কে 2 দিয়ে গুণ করে দিব। যেহেতু এখানেও সেম জিনিসগুলো আছে, তাহলে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে পাবো আমরা 12 দুগুণে 24। এই 24 ATPটাই সেই 24 ATP, সেই 24 সংখ্যাটা। তাহলে আমরা একটু যোগ করে ফেলি। এই হচ্ছে 8 ATP, 6 ATP। ও এখানে আরেকটা জিনিস পেয়েছি আমরা, আরেকটা জিনিস হচ্ছে 4 অণু
কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে 8 এটিপি 6 এটিপি, 8 6 কত, 8 দুগুণে 16, তাহলে 6 কমে গেলে 16, 16 থেকে 2 কমে গেলে হচ্ছে 14, 14 আর 24, 14 আর 24 এটিপি, টোটাল হচ্ছে 38 এটিপি। তাহলে টোটাল 38 এটিপি, এই সংখ্যাটা আমরা পেলাম, টোটাল 38 এটিপি। এই সেই সবাৎসর্ষণ প্রক্রিয়াতে উৎপন্ন হওয়া বিপুল পরিমাণ শক্তি 38 এটিপি। তাহলে এইভাবে যদি হিসাব করে করে তোমরা পড়ো তাহলে অবশ্যই পারবা, এই জিনিসটা কঠিন লাগার কথা না। দেখো প্রথমে আমরা কি মনে রাখবো, এই তিনটা জিনিস মনে রাখবো, এই তিনটা জিনিস। এই তিনটা জিনিসে কি কি আছে, NADH2 থেকে পাবো আমরা 3 অণু এটিপি, FADH2 থেকে পাবো আমরা 2 অণু, আর GDP থেকে পাবো আমরা 1 অণু। তারপর গ্লুকোজটাকে ভাঙবো, সবাৎসর্ষণ প্রক্রিয়ার শুরুতে কি হবে, গ্লুকোজ বা শর্করাকে ভাঙবো, ভাঙতে শক্তি লাগবে 2 এটিপি পরিমাণ শক্তি। ভাঙার পর পাইরুভিক অ্যাসিড 2 অণু তৈরি হবে, এদিকে 1 অণু এদিকে 1 অণু, আর শক্তি তৈরি হবে 4 এটিপি আর 2 NADH2, মানে 2 অণু NADH2। 4 এটিপি থেকে 2 এটিপি বাদ গেলে এখানে আমরা শক্তি হিসাব করলে পাবো 8 এটিপি। তারপর এই ধাপে পাইরুভিক অ্যাসিডটা ভাঙবে, ভেঙে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড আর 1 অণু NADH2। তাহলে এদিকেও সেম তৈরি হবে, তাহলে 2 অণু NADH2 থেকে পেলাম আমরা 6 এটিপি, আর এই সেই 6 এটিপিটা 2 অণু NADH2 থেকে পেলাম আমরা 6 এটিপি। তারপর কার্বন ডাইঅক্সাইড 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এসিটাইল কোএনজাইম সৃষ্টিতে 3 অণু NADH2 থেকে 9 এটিপি, FADH2 থেকে 2 এটিপি, 11 এটিপি, GTP থেকে 1 এটিপি, সেই 12 এটিপি পেলাম। 12 এটিপিকে দ্বিগুণ করে দিলে এই পর্বে আমরা পাবো, বা এই ধাপে আমরা পাবো 24 এটিপি শক্তি। আর প্রত্যেকটা সংখ্যা যোগ করলে প্রত্যেকটা ধাপে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে এটা যদি যোগ করি আমরা, তাহলে আমরা দেখবো যে 38 এটিপি শক্তি আমরা পাবো। তাহলে আগের প্রক্রিয়াটা দেখো কি ছিল আমাদের, যে গ্লুকোজটা ভাঙবে, ভেঙে তৈরি করবে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড ভাঙলে এখানে ছিল 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এখানে ছিল 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এই 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম। তারপর পাবো 6 অণু পানি, এটা দেখতে হবে না, 6 অণু পানিটা দেখতে হবে না। আর পাবো হচ্ছে শক্তি 38 এটিপি, এই সেই শক্তি 38 এটিপি। এই ছিল সবাৎসর্ষণ প্রক্রিয়া। তো এটা তোমরা একটু নিজেরা ধাপে ধাপে করার চেষ্টা করবা, অবশ্যই ধাপগুলো আলাদা করে করে করার চেষ্টা করবা। আর তোমাদের এরকম আসতে পারে যে সবাৎসর্ষণের 1 নম্বর ধাপ আর 2 নম্বর ধাপটা ব্যাখ্যা করো, বা এরকম আসতে পারে 1 নম্বর ধাপ আর 3 নম্বর ধাপ ব্যাখ্যা করো। তো তখন তোমাদের কি করতে হবে, পুরো প্রক্রিয়াটাই দিতে হবে। কারণ কি, মাঝখান থেকে আমাদের বাদ দিয়ে এই 3 নম্বর ধাপ কখনোই লেখা সম্ভব না, লিখলেও সেটা খুবই উদ্ভট দেখা যাবে। তো আমাদের কি করতে হবে, পুরো প্রক্রিয়াটাই লিখতে হবে, আর এটা আলাদা করে আইডেন্টিফাই করে দিতে হবে, এটা আলাদা করে আইডেন্টিফাই করে দিতে হবে, বা মার্ক করে দিতে হবে যে এটা এই ধাপ, এটা এই ধাপ। আর যদি একান্তই তোমার চলে আসে যে গ্লাইকোলাইসিস ধাপটা বর্ণনা করো, বা সবাৎসর্ষণের 1 নম্বর ধাপ ব্যাখ্যা করো, তখন তুমি কি করবা, এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড, তারপর গ্লুকোজটাকে ভাঙলাম, ভেঙে তৈরি হলো কি কি, প্রভাবক হিসেবে কে কে থাকলো, তৈরি হলো কে কি, এই যে 3টা জিনিস, এইটা 3টা জিনিস বিক্রিয়ার পরে লিখবা। আগে কি লিখবা, গ্লুকোজ, মাঝখানে দিবা এনজাইম, জাস্ট বিক্রিয়া আকারে লিখে দিবা। এই ধাপটুকু দিয়ে নিচে বিক্রিয়া আকারে লিখে দিয়ে একটু ব্যাখ্যা করে দিবা, কিভাবে তুমি বিক্রিয়াটা করছো ওভাবেই বইয়ের ভাষায় একটু লিখে দিয়ে আসবা, তাহলে তুমি ফুল মার্কস পাবা। আর এটা ভয়ের কিছু নেই, ঠিক আছে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।